হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এলাম আবার একটা নতুন খুব গুরুত্বপূর্ণ পলিটিক্যাল সায়েন্সের ভিডিও নিয়ে। শর্ট কোশ্চেন জেনেভা সম্পর্কিত এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। এটা কম্পারেটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো প্রথম প্রশ্ন হলো, জেনেভা সম্মেলনে কোন কোন দেশ অংশগ্রহণ করেছিলেন? সারাংশ বলেছে কি দেখো, 1954 সালের এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, ফ্রান্স এবং গ্রেট ব্রিটেন সহ কয়েকটি দেশ কূটনীতিকরা জেনেভা বা সুইজারল্যান্ডের একটি সম্মেলনে যোগদান করেছিলেন। আশা করছি তোমরা এই কোশ্চেনগুলো কম্পারেটিভ এক্সামের সাথে সাথে জিকে কোশ্চেন হিসেবেও কিন্তু খাতায় লিখে রাখতে পারো। আজকে যে সমস্ত কোশ্চেনগুলো দিচ্ছি সেটা কিন্তু অনার্স লেভেলের স্টুডেন্টদের খুব কাজে লাগবে শর্ট কোশ্চেন হিসেবে। 2 নম্বরের প্রশ্ন হলো, জেনেভা চুক্তিটি কোন কোন দেশ স্বাক্ষর করেছিল? জেনেভা চুক্তির মাধ্যমে এই যুদ্ধের আপাত সমাপ্তি ঘটে। ফ্রান্স ও ভিয়েতনামের এই চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তিটি সম্পাদিত হয় 1954 সালে সুইজারল্যান্ডের জেনেভাতে। তাহলে এখান থেকে আরেকটি কোশ্চেন বেরোলো যে জেনেভা কোথায় অবস্থিত? জেনেভা কিন্তু সুইজারল্যান্ডে অবস্থিত। এটা হয়তো অনেকেই জানো না, আবার অনেকেই জানো। তো যদি আজকে কোশ্চেনটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন ভিডিও দেখবার জন্য। অনেকদিন পরে এই চ্যানেলে পলিটিক্যাল সায়েন্স সম্পর্কিত কোশ্চেন অ্যান্সার শেয়ার করছি, তো জানিও অবশ্যই যে কেমন লাগছে। বিগত কয়েকদিন ধরে আমি শর্ট কোশ্চেন বহু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেইভাবে বড় কোশ্চেন শেয়ার করা হয়নি বলে আজকের এই প্রচেষ্টা। তো 3 নম্বর প্রশ্ন হলো, 1954 খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলন কেন ডাকা হয়েছিল? অন্যান্য অনুরূপ ইনভেস্টের জন্য জেনেভা সম্মেলন দেখুন। জেনেভার সম্মেলনের উদ্দেশ্য ছিল কোরিয়ান যুদ্ধ এবং প্রথম ইন্দোচীন যুদ্ধের ফলে অসামান্য সমস্যাগুলির নিষ্পত্তি করা এবং বেশ কয়েকটি দেশকে জড়িত করা। তো অবশ্যই তোমরা বুঝতে পারছো যে কোরিয়ান যুদ্ধ এবং প্রথম ইন্দোচীন যুদ্ধের অসামান্য সমস্যাগুলিকে নিষ্পত্তি করার জন্য তোমার এই জেনেভা সম্মেলনটি ডাকা হয়েছিল এবং এখানে বেশ কয়েকটি দেশ কিন্তু জরুরি অবস্থাতে অংশগ্রহণ করেছিলেন। 4 নম্বরের প্রশ্ন হলো, জেনেভা সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়? 10টি নথির দ্বারা কোনোটিও অংশগ্রহণকারীদের বাধ্য করার চুক্তি ছিল না। 3টি সামরিক চুক্তি, 6টি একতরফা ঘোষণা এবং একটি জেনেভা সম্মেলনের চূড়ান্ত ঘোষণা ছিল। জুলাই মাসের 21 তারিখে 1954 খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তাহলে 10টি নথি ছিল কিন্তু জেনেভা সম্মেলনের। 5 নম্বরের কোশ্চেনে বলা হয়েছে, জেনেভা কোন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? এই সম্মেলনগুলির মধ্যে রয়েছে নৌ অস্ত্র সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করার জন্য জেনেভার নৌ সম্মেলন 1927 খ্রিস্টাব্দে, সাধারণ অস্ত্র সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করার জন্য জেনেভা সম্মেলন 1932, ইন্দোচীন এবং কোরিয়ান শান্তি পুনরুত্থাপনের জন্য 1954 সালে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত একটি আন্তর্জাতিক সম্মেলন মানে জেনেভা সম্মেলন 1958 এর দ্বারা ভিয়েতনামে বিভাজন হয়েছিল। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কি কারণে এই জেনেভা সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল কেন। 6 নম্বরে বলা হয়েছে, জেনেভা কনভেনশন কয়টি ও কি? জেনেভা সম্মেলন কয়টি? দেখো, জেনেভা সম্মেলন হচ্ছে মোট 4টি। সেটি হলো কি না, মানবাধিকার চুক্তি, সামরিক চুক্তি, যুদ্ধ চুক্তি এবং অর্থনৈতিক চুক্তি হলো জেনেভা কনভেনশনের তোমার চুক্তি। তো 7 নম্বরে কি বলা হয়েছে, জেনেভা চুক্তিতে কয়টি দেশ অংশগ্রহণ করেছিলেন? তো এখানে কিন্তু মনে রাখতে হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর ফরাসি ইন্দো চীনের সংঘাত দেখা দেয়। কমিউনিস্ট জাতীয়তাবাদী হো চি মিন
ফ্রান্স থেকে ভিয়েতনামের স্বাধীনতা ঘোষণা করেন, যা প্রথম ইন্দো-চীন যুদ্ধের সূচনা করে। 1954 খ্রিস্টাব্দে 26শে এপ্রিল জেনেভা সম্মেলনে শান্তি আলোচনা শুরু হয়। সম্মেলনটি 9টি দেশ উপস্থিত ছিলেন। তাহলে তোমরা বুঝতেই পারলে বিশ্বযুদ্ধের পর সমাপ্তির পর ফরাসি ইন্দোচীনরা সংঘাত দেখা দেয়। তার ক্ষেত্রে কটা দেশ অংশগ্রহণ করেছিল? 9টি দেশ উপস্থিত ছিলেন। 8 নম্বরে হচ্ছে প্রথম জেনেভা কনভেনশন কি ছিল? সশস্ত্র বাহিনীর অসুস্থ ও আহত সদস্যদের পরিচালনার প্রথম জেনেভা কনভেনশন 1864 সালে আগস্ট মাসে জেনেভায় স্বাক্ষরিত হয়েছিল। 1864 সালে প্রথম চুক্তি গৃহীত হওয়ার পর এটি উল্লেখযোগ্যভাবে সংশোধিত হয় এবং 1906, 1929 এবং অবশেষে 1949 সালে প্রতিস্থাপিত হয়েছিল। তাহলে আশা করছি তোমরা বুঝতেই পারলে প্রথম জেনেভা কনভেনশনটা কখন হয়েছিল? 1864 সালে আগস্ট মাসে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা ইউপিএসসির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 9 নম্বরে বলা হয়েছে জেনেভা আইন কি? জেনেভা কনভেনশন মানে হচ্ছে ব্যাপকভাবে যুদ্ধকালীন বন্দী, বেসামরিক এবং সামরিক কর্মীদের মৌলিক অধিকার সংজ্ঞায়িত করে। এক কথায় জেনেভার আইনটাকে ঠিকভাবে বলা যায় না। আহত এবং অসুস্থদের জন্য সুরক্ষা স্থাপন এবং যুদ্ধক্ষেত্রে এবং তার আশেপাশে বেসামরিক নাগরিকদের সুরক্ষা প্রদান করে থাকে। 10 নম্বরে বলা হয়েছে তৃতীয় জেনেভা কনভেনশন কি? তৃতীয় জেনেভা কনভেনশন হলো যুদ্ধবন্দীদের সাথে আচরণের সাপেক্ষে জেনেভা কনভেনশনের 4টি চুক্তি ছিল। প্রথম চুক্তিটি হলো যুদ্ধবন্দীদের চিকিৎসা সংক্রান্ত জেনেভা কনভেনশন, প্রথম 1929 সালে গৃহীত হয়েছিল এবং 1949 সালে সম্মেলনের উল্লেখযোগ্যভাবে সংশোধিত হয়েছিল। এটি যুদ্ধবন্দীদের জন্য মানসিক সুরক্ষা, এটি হচ্ছে তোমার সাংগঠনিক দিক। আশা করছি তোমরা বুঝতে পারলে। এরপরে হচ্ছে 11 নম্বরে বলা হয়েছে জেনেভা কনভেনশনের গুরুত্বটা কি? জেনেভা কনভেনশন এবং তার অতিরিক্ত প্রোটোকলগুলি হলো আন্তর্জাতিক চুক্তি যা যুদ্ধের বর্বরতাকে সীমিত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মাবলী ধারণ করে। তারা এমন লোকেদের সুরক্ষা করা যাতে লড়াইয়ের অংশ নেয় না, বেসামরিক চিকিৎসাধীন সাহায্য কর্মী এবং যারা যুদ্ধ করতে পারে না, আহত, অসুস্থ এবং জাহাজ বিধ্বস্ত সেনার যুদ্ধবন্দীদের। এই কনভেনশনের সবথেকে যে নিরাপদ দিকটি হলো জেনেভা কনভেনশন। মানে কেউ যদি যুদ্ধবন্দী কোনো ব্যক্তি যদি আটক পড়ে, তাকে ফেরানোর জন্য যে চুক্তিগুলো স্থাপিত হয়েছিল সেটি হলো জেনেভা কনভেনশনের সবথেকে গুরুত্বপূর্ণ দিক। 12 নম্বরে কি বলা হয়েছে? হেগ কনভেনশনটা কি ছিল? 1899 এবং 1907 সালে হেগ কনভেনশনগুলি হলো নেদারল্যান্ডের হেগে 2টি আন্তর্জাতিক শাস্তি বা শান্তি সম্মেলন আলোচনা করে। আন্তর্জাতিক চুক্তি এবং ঘোষণাগুলির একটি সিরিজ। জেনেভা কনভেনশনের পাশাপাশি হেগ কনভেনশনগুলি ধর্মনিরপেক্ষ আন্তর্জাতিক আইনের অঙ্গ, যুদ্ধ এবং যুদ্ধপরায়ণের আইনের প্রথম আনুষ্ঠানিক বিবৃতিগুলির মধ্যেই প্রকাশ পেয়েছে। তাহলে হেগ হচ্ছে নেদারল্যান্ডের একটি শহরের নাম। সেখানে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছিল, সেটা কি বলা হচ্ছে হেগ চুক্তি নামে পরিচিত। সেটি 2টি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আলোচনা করা হয়েছিল। 13 নম্বরে কি বলা হয়েছে? ইউরোপের 30 বছরের যুদ্ধটা কি? এটাও কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্ষেত্রে আসতে পারে এই কোশ্চেনটি। তো দেখো, যেরকম D20 সেরকমই 30 বছর যুদ্ধ প্রাথমিকভাবে মধ্য ইউরোপের 1618 এবং 1648 সালের মধ্যে সংগঠিত হয়েছিল, যা ইউরোপের ইতিহাসে সবথেকে ধ্বংসাত্মক সাংঘাতিক
গুলির মধ্যে একটি বা সংঘাতগুলির মধ্যে একটি। আনুমানিক 4.5 এবং 8 মিলিয়ন সৈন্য এবং বেসামরিক লোক যুদ্ধ, দুর্ভিক্ষ বা রোগের কারণে মারা গেছে। তখন জার্মানির কিছু অংশ সংখ্যার 50%-এর বেশি হ্রাস পেয়েছিল। তো এই ইউরোপের এইকেই বলা হচ্ছে 30 বছরের ইউরোপের যুদ্ধ। 14 নম্বরে কি বলা হয়েছে, কোন দেশকে ইউরোপের বুল বলা হয়? বেলজিয়ামকে ইউরোপের ককপিট বা ইউরোপের সমরক্ষেত্র বা রণক্ষেত্র বলা হয়, কারণ এখানে এডেন, আর্থ্রে, র্যামেলিন, ফিউরাস, জেমপাপেন, লিগনি, কোয়ার্ডিদের বাস এবং বিখ্যাত ওয়াটারলু যুদ্ধ সংঘটিত হয়। এবং ফিনল্যান্ডকে বলা হয় হাজার দ্বীপের দেশ, হাজারো হ্রদের দেশ। তাহলে ইউরোপের বেলজিয়ামকে বলা হচ্ছে ইউরোপের বুট। 15 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, ইউরোপের ককপিট কোন দেশকে বলা হয়? বিভিন্ন সাহিত্যিকের মধ্যে যোগাযোগের দেশ হিসেবে এর কৌশলগত অবস্থানের কারণে বেলজিয়ামকে ঐতিহাসিকভাবে ইউরোপের ক্রসরোড বলা হয় এবং এই মাটিতে যুদ্ধরত অনেক সেনাবাহিনীর জন্য এটি ইউরোপের যুদ্ধক্ষেত্র বা ইউরোপের ককপিট বলা হয়। তাহলে ইউরোপের ককপিট বলা হয় কাকে? ইউরোপের ককপিট বলা হয় তোমার বেলজিয়ামকে। আশা করছি আজকের কোশ্চেনগুলো জেনেভা সম্পর্কে যে সমস্ত কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করছি এই চ্যানেলে তোমরা যদি ফলো করো অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাবে। যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এটুকুনি, বাই।